একসময় ক্ষমতার খেলায় এক বিচক্ষণ গৃহস্থ যেমন নিজের উঠোনে একটা মোটা তাজা কুকুর পোষে, চোর তাড়াবে, বাড়ি পাহারা দেবে, দরকারে দাঁতও বার করবে, আমেরিকাও তেমনি করে এক জোট গড়ে তুলেছিল। নাম তার ন্যাটো। সেই জোটকে শুধু বানিয়েই ছেড়ে দেয়নি, বরং 8 দশক ধরে দুধ ভাত, মাংস ভাত, কখনো সোনার বাটি, কখনো রূপোর থালায় তুলে খাইয়েছে। যেন সে শুধু বড়ই হয় না, শক্তিও পায়, আর মালিকের ইশারায় লেজ নাড়িয়ে ঠিক সময়ে গর্জে ওঠে। কিন্তু দুনিয়ার নিয়ম বড় নিষ্ঠুর। যে কুকুর একদিন দরজায় দাঁড়িয়ে রাত জেগে পাহারা দিত, ভোর হলে মালিকের পায়ের কাছে বসে থাকত, সেই কুকুর যদি হঠাৎ কোনো রাতে ঘুমিয়ে পড়ে, চোর এলে ডাকে না, বিপদে দাঁত দেখায় না, তখন গৃহস্থের মনেও সন্দেহ জাগে। তখন সে ভাবে, এতদিন যা খাইয়েছি তা কি তবে শুধু অপচয়? আজকের আমেরিকা যেন সেই গৃহস্থ, যার চোখে এখন তারই লালন পালন করা জোটটাকে আর তেমন কাজে লাগছে না। প্রয়োজন ফুরলে মানুষ যেমন পুরনো আসবাবপত্র উঠোনে ফেলে দেয়, তেমনি করে সে এখন হিসাব করছে এই দীর্ঘদিনের সঙ্গীকে আর কতদিন টেনে নেওয়া যায়। কারণ ক্ষমতার দুনিয়ায় বন্ধুত্বের দাম থাকে, কিন্তু প্রয়োজনের দামটা সবসময় একটু বেশি। ভাবুন তো, প্রায় 8 দশক ধরে একটি জোট তৈরি হলো এই বিশ্বাসে যে তোমার উপর আঘাত মানে আমার উপর আঘাত। সেই জোটের নাম ন্যাটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটনে যখন চুক্তি সই হয়, তখন ইউরোপ ছিল ক্লান্ত, বিধ্বস্ত, মানসিকভাবে ভেঙে পড়া এক মহাদেশ। সোভিয়েত ইউনিয়নের লাল ছায়া তখন পশ্চিম ইউরোপের উপর ধীরে ধীরে নেমে আসছে। আমেরিকা তখন বলল, ভয় নেই, আমি আছি। কিন্তু ইতিহাসের প্রতিটি আমি আছি বাক্যের সঙ্গে একটি অদৃশ্য হিসাব খাতা থাকে। আমেরিকার ক্ষেত্রেও ছিল। ইউরোপকে রক্ষা করা যেমন উদ্দেশ্য ছিল, তেমনি সমাজতন্ত্র ঠেকিয়ে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করাও ছিল সমান গুরুত্বপূর্ণ লক্ষ্য। শুরুতে 12টি দেশ, পরে বাড়তে বাড়তে 32, সর্বশেষ সুইডেন পর্যন্ত নিরপেক্ষতার শতবর্ষী নীতি ভেঙে এই জোটে ঢুকে পড়ল। ব্রাসেলসের সদর দপ্তর, আধুনিক অস্ত্র, যৌথ মহড়া, সব মিলিয়ে ন্যাটো হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক ক্লাব। কিন্তু ক্লাবের সবচেয়ে বড় সদস্য যদি বিল দেয় আর অন্যরা শুধু চা খায়, তাহলে একদিন না একদিন ঝগড়া হবেই। সেই জায়গাতেই হাজির হন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে ক্ষমতায় আসার আগেই তিনি ঘোষণা করেছিলেন ন্যাটো সেকেলে। তার অভিযোগ ছিল ইউরোপ নিরাপত্তা কিনছে আমেরিকার টাকায়। ন্যাটোর মোট ব্যয়ের প্রায় 60 থেকে 62% দেয় যুক্তরাষ্ট্র একাই। অন্যেরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু পকেট খুলতে চায় না। ট্রাম্পের ভাষায় ন্যাটো হয়ে গেছে কাগুজে বাঘ। তারপর সময় গড়ালো, ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও ট্রাম্পের সন্দেহ কমেনি। তিনি বারবার বললেন, আমেরিকা যদি টাকা দেয় তাহলে আমেরিকার স্বার্থ আগে দেখতে হবে। এখানে ইতিহাস নাটকীয় মোড় নেয়। ইরান যুদ্ধ 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত শুরু হলো। যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয়, যে পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন হয়। বিশ্ব অর্থনীতি কেঁপে উঠল। এই মুহূর্তে ট্রাম্প যা করলেন সেটাই ন্যাটোর জন্য পরীক্ষার মুহূর্ত হয়ে দাঁড়ায়। তিনি মিত্রদের বললেন, যুদ্ধজাহাজ পাঠাও, পাশে দাঁড়াও, জ্বালানি পথ খুলতে সাহায্য করো। কিন্তু ইউরোপ নীরব। স্পেন, ইতালি, ফ্রান্স সরাসরি জানিয়ে দিল তাদের ঘাঁটি ব্যবহার করা যাবে না। কেউ যুদ্ধজাহাজ পাঠালো না, কেউ সামরিক সহায়তাও দিল না। এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। যে জোটের জন্য আমেরিকা দশকের পর দশক অর্থ ঢেলেছে, সেই জোট যুদ্ধের সময় বলল, এই যুদ্ধ আমাদের নয়। আইনের দিক থেকে তারা ভুল বলেননি। ন্যাটোর আর্টিকেল 5 বলছে, কেবল সদস্য দেশ আক্রান্ত হলে সবাই সাহায্য করবে। এখানে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র নিজেই। কিন্তু রাজনীতি কখনো কেবল আইনের বই পড়ে চলে না। রাজনীতি চলে অনুভূতি, বিশ্বাস আর ক্ষমতার ভারসাম্যে। ট্রাম্পের কাছে এটি ছিল বিশ্বাসঘাতকতা। তিনি প্রকাশ্যে আক্ষেপ করলেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা ইউরোপের পাশে দাঁড়িয়েছে, অথচ আমেরিকার ডাকে কেউ সাড়া দিল না। তার পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বললেন, ন্যাটো সদস্যপদ পুনর্বিবেচনা করা হতে পারে। এই কথাটাই ন্যাটোর অস্তিত্ব সংকটের মূল। কারণ ন্যাটো আসলে সামরিক জোট যতটা, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক জোট। সবাই বিশ্বাস করে আমেরিকা থাকবে, তাই জোট শক্তিশালী। কিন্তু যদি আমেরিকাই সন্দেহ করতে শুরু করে, তখন পুরো কাঠামো কেঁপে ওঠে।
এর আগেও সংকট এসেছিল। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প যখন ডেনমার্ককে চাপ দিলেন, তখন প্রথমবার ন্যাটোর সদস্যরাই নিজেদের বিরুদ্ধে অবস্থান নেয়। ডেনমার্ক সেনা বাড়ায়, ইউরোপের 6 দেশ সেখানে সৈন্য পাঠায়, অর্থাৎ ন্যাটো ভেতর থেকেই বিভক্ত হয়ে পড়ে। ইরান যুদ্ধ সেই বিভক্তিকে প্রকাশ্যে এনে দিল। আজ প্রশ্ন উঠেছে, ন্যাটো কি এখনো ঠান্ডা যুদ্ধের যুগে আটকে আছে? সোভিয়েত ইউনিয়ন নেই, ওয়ার্স জোট নেই, তাহলে এই জোটের উদ্দেশ্য কি? রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে ন্যাটোকে ঐক্যবদ্ধ করেছিল। সদস্যরা জিডিপির 2% থেকে ব্যয় বাড়িয়ে 5% পর্যন্ত নেওয়ার প্রতিশ্রুতি দিল। কিন্তু অর্থ বাড়ালেই কি বিশ্বাস বাড়ে? ট্রাম্পের চোখে উত্তর না, কারণ তার দৃষ্টিতে ন্যাটো এখন এমন এক বীমা কোম্পানি যেখানে প্রিমিয়াম দেয় আমেরিকা আর সুবিধা নেয় ইউরোপ। ইরান যুদ্ধ সেই ধারণাকে বাস্তব অভিজ্ঞতায় পরিণত করেছে। এখন যদি যুক্তরাষ্ট্র সত্যিই ন্যাটো থেকে বেরিয়ে যায়, আইনগতভাবে সহজ নয়, কংগ্রেসের অনুমোদন লাগবে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবতা আইনের চেয়ে শক্তিশালী। আমেরিকা যদি সামরিক অঙ্গীকার কমিয়ে দেয়, অর্থায়ন কমায়, নেতৃত্ব সরিয়ে নেয়, ন্যাটো কাগজে কলমেও বাস্তবে অস্তিত্ব হারাবে। কারণ ন্যাটো মানেই আমেরিকার সামরিক ছাতা। ছাতা সরালে বৃষ্টির মধ্যে ইউরোপ একা দাঁড়াবে। এখানেই সবচেয়ে বড় ভয়। ইউরোপ বুঝতে পারছে আমেরিকার ধৈর্য শেষের দিকে, আর ট্রাম্প বুঝতে চাইছেন বন্ধুত্ব একমুখী হলে তা জোট নয়, বোঝা। মানুষ বন্ধুত্ব করে হৃদয়ে, কিন্তু রাষ্ট্র বন্ধুত্ব করে হিসাবের খাতায়। আর খাতা যখন লালকালি দেখায়, তখন বন্ধুত্বের কবিতা খুব দ্রুত গদ্যে নেমে আসে। ইরান যুদ্ধ সেই গদ্যের মুহূর্ত। আজ ন্যাটো দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মোড়ে। বাইরে শত্রু কম, ভেতরে সন্দেহ বেশি। ইতিহাসে বহু জোট যুদ্ধের আঘাতে ভাঙেনি, ভেঙেছে অবিশ্বাসে। আর যদি আমেরিকা সত্যিই মনে করে তার ডাকে কেউ সাড়া দেয় না, তাহলে ন্যাটো নামটা হয়তো মানচিত্রে থাকবে, কিন্তু শক্তি হিসেবে ধীরে ধীরে মুছে যাবে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা অস্ত্রের নয়, আস্থার। ইরান যুদ্ধ সেই আস্থাকেই সবচেয়ে বড় আঘাত দিয়েছে, এবং হয়তো ইতিহাস একদিন লিখবে ন্যাটো ভাঙেনি কোনো শত্রুর হাতে, বরং ভেঙেছিল সেই দিন যেদিন যুদ্ধের ডাক শুনে মিত্ররা নীরব ছিল।